আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এ নিউ ভিডিও। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মালয়েশিয়ার লাঙ্কাউই থেকে। আমরা ক্যামেরন হাইল্যান্ডস থেকে লাঙ্কাউইতে কিভাবে এলাম, অর্থাৎ ওখান থেকে গাড়িতে আমরা 4 ঘন্টা 10 মিনিটের একটা জার্নি করে এসে আমরা এখানে বিকালে আমাদের ফ্লাইট ছিল। আমরা কুয়ালালামপুর এসে পৌঁছেছি এবং এয়ারপোর্টে ফর্মালিটিসগুলো শেষ করে তারপর আমরা বিমানে উঠলাম। বৃষ্টি নেমে গেল, দেখতেই পেলেন। আর এখানে মাত্র 1 ঘন্টার 10-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল পৌঁছতে। তো একটা ইনফরমেশন আর কি ছোট্ট দিয়ে রাখি, এয়ারপোর্টে এই লাঙ্কাউইতে আসার সময় কিন্তু হেভি লাগেজ ক্যারি করা যায় না। একদম স্লিম লাগেজ যেগুলো আছে ওগুলো হয়তো ছোটোগুলো ক্যারি করা যায় না বলবো না, আমাদের প্রত্যেকটাতে 30 কেজির নিচে করেই ওয়েট ছিল। তারপরও কিন্তু 150 করে RM লেগেছিল। তাতে করে দেখা যায় যে আমাদের আপ ডাউনে ওখানে পড়েছে প্রায় 25,000 টাকা। তো 25,000 টাকা যদি কেউ নষ্ট করতে না চান তাহলে অবশ্যই সাথে করে পিঠের ব্যাগ নিয়ে আসবেন। এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে একদম নর্মাল কোনো হোটেলে সিঙ্গেল একটা রুম ভাড়া করে ওখানে রেখে যাবেন একদম কম দামে। না হলে এরকম একটা লাগেজের জন্য, বড় লাগেজের জন্য এরকম ভাড়া গুনতে হবে। কিন্তু শুধু কী দরকার? এর থেকে যদি 4-5 হাজার টাকা বা 3,000 টাকা 2,000 টাকা এক রাত্রে ওখানে চলে যায়, একদম সিম্পল নর্মাল একটা হোটেলে রেখে গেলেন। অথবা যে হোটেলে আপনারা গিয়ে উঠবেন তাদের সাথে আলাপ করলে তারাও লকার সিস্টেম আছে, তাদের ওখানেও মনে হয় রাখা যায়। আমাকেও বলেছিল পরে আসার পরে। তো আমি আসলে প্রথমে জানতাম না, পরে জেনেছি। আর পিঠের ব্যাগ হবে 7 কেজির মধ্যে। বিমান ফেয়ার কিন্তু একদমই 2100 থেকে 2200 টাকার মতো পার পার্সন। আর অন্য এতেও যাওয়া যায়, তাতে খরচা এবং সময় দুটোই বেশি লাগে। না, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার পরে রুমে গিয়ে একটু ফ্রেশ হতে না হতেই নেমে গেলাম রিসর্টের সামনে থেকে। একদম মেন রোড ধরে ডান পাশ থেকে চলে গেলাম একদমই পান্তাই চেনাং যে বিচ রয়েছে এই বিচে। এখানে ফায়ার শো এবং রোবট ডান্স শো হয়, এগুলো এনজয় করার জন্য একটু সময় বসে সেখান থেকে আবার ইন্ডিয়ান খাবারের হোটেল এবং রেস্টুরেন্ট পাওয়া যায়। এগুলো কিন্তু জাস্ট হাইফাই না, বুঝতেই পারছেন। আর যেহেতু কয়েকদিন এটা সেটা খেয়ে একটু কেমন অবস্থা হয়ে গিয়েছিল, তাই আমরা ভাত খুঁজছিলাম এবং খুব সিম্পল খাবার দিয়ে যাতে পেটের সমস্যাটা না হয় সেটা। পাশেই রয়েছে একটা হোটেল পেয়েছিলাম, তবে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান আর কি টাইপের। আর এই আইসক্রিম শপটা ছোট্ট শপ কিন্তু ভীষণ পপুলার, আর একদমই আমাদের রিসর্টের সাথে। তো এখানে একদম আমরা যে হোটেলে উঠেছিলাম এটা মালি বেস্ট হোটেল অ্যান্ড রিসোর্টস। তাই এটা রিসোর্ট বলা যায়, কারণ এটার এরিয়াটাও একেবারে ছোট নয়। এক বড় টাওয়ার বিল্ডিং, পাশে এই আরেকটা বিল্ডিং রয়েছে, সামনেই টাওয়ার বিল্ডিং, এটা পাশের বিল্ডিং। এবং আমরা রাতেরবেলা খেয়াল করিনি যে আমাদের পাশেই বিচ। আমরা বিচ ভিউ যে রুম নিয়েছি, ভিউ বলবো না, বিচ ভিউ বললে ভুল হবে, রুম থেকে বের হওয়ার পরেই আমাদের লেফট সাইডে আসলে পরে এরকম গেট রয়েছে, কতটুকু পরপর গেট করা রয়েছে, একদম বিচের পাড়েই বলতে পারেন রুম। তো বেশ ভালো লাগছিল পরের দিন সকালবেলায় দেখে, খুশি হয়েছিলাম। রুমটা কিন্তু খুব আহামরি ভালো ছিল না, মোটামুটি মানের ছিল। যেহেতু আমাদের একটু বড় রুম প্রয়োজন হয়, 2টো করে বেড প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রাইসটা 8-9 হাজার টাকা পড়েই যায় আর কি। তো এরপরে সকালে আমাদের যে প্ল্যান ছিল যে আমরা সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম এবং ব্রেকফাস্ট সেরে নিলাম বাইরেই। আর কেদাতে যাব। কেদাতে এখান থেকে আধা ঘন্টার পথ ট্যাক্সি ক্যাবে, আর গ্র্যাব অ্যাপ তো সচরাচর পাওয়াই যায়। স্কাই ব্রিজ সেখানে রয়েছে, অবজারভেশন ডেক, কেবল কার রাইড রয়েছে ওখানে। এই যে সুন্দর পথ ধরে যাচ্ছি, দেখেন কত সুন্দর একটা পথ, পাহাড়ি পথ, এবং এই সাইডে পাহাড়, এই দেখেন। আর এক সাইডে সমুদ্র, কি চমৎকার যে একটা দৃশ্য, কি বলবো, চমৎকার একটা দৃশ্য। আর গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করবেন অবশ্যই, মাস্ট বি। এটা এত উপকারে দেয় এখানে মালয়েশিয়াতে, যা বলার না। সব জায়গাতেই মালয়েশিয়ার সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়। মালয়েশিয়ায় দেখার মতো আর অনেক সুন্দর জায়গা আছে, যেমন পেনাং, আরও অনেক জায়গা। এটা যে যার রুচির উপর ডিপেন্ড করে। তবে লাঙ্কাউইতে কিন্তু একটা বিশেষ আসলেই একটা আকর্ষণ রয়েছে মানুষের। লাঙ্কাউই এই দ্বীপটাতে অনেকেই আসতে পছন্দ করেন, এটা ভ্রমণ তালিকায় রাখেনি মানুষ। তো আমি আশা করছি আপনারাও রাখবেন।
আর যখন যাবেন এই ছোটো ছোটো টিপসগুলো কাজে লাগবে। আমরা এখানে পার্কিং এরিয়াতে গাড়িটা ছেড়ে দিয়ে এখানে কিন্তু একটু বেশ খানিকটা হেঁটেই ভেতরে যেতে হবে। একটা ব্রিজ আছে, ওটাও পার হতে হবে, ছোট ফ্যাশনেবল ব্রিজ। সামনে যেতে যেতেই হচ্ছে যে এদের হচ্ছে টিকিট কাউন্টার। অনেকে অনলাইনে কেটে আসেন, আবার আমরা এখানে এসেই কেটেছিলাম। কারণ হচ্ছে মালয়েশিয়ার প্রথম দিনের অভিজ্ঞতা অত বেশি ভালো ছিল না, আকাশে একটু মেঘলা ছিল বলে আমরা অবজারভেশন ডেক পর্যন্তই উঠতে পেরেছি। 9,500 টাকা দিয়ে টিকিট করে আমরা কিন্তু যে স্কাই ডেক ছিল এবং স্কাই বক্স ছিল তার একটাতেও উঠতে পারিনি, কারণ সেদিন একটু মেঘলা ছিল বলে এরা আর ওপেনই করেনি। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, অনেক পর্যটক ছিল সেদিন, অন্যান্য কান্ট্রি থেকে আসা ফরেনাররাও অনেক কিছু বলছিল, কিন্তু এরা ওপেনই করেনি। অথচ সেদিন বৃষ্টি হতে হতে কিন্তু অনেক রাত হয়েছিল, কিন্তু তবুও এরা ওপেন করেনি। আর ওই দিনের ওয়েদার দেখে ওখানে গিয়ে টিকিট করেছি, আর এরকম লাইন দিয়ে দাঁড়াতে হবে। আর এখানেই প্যাকেজগুলো ওরা ওই লাইনের পাশে আছে, এরাও বুঝিয়ে দেবে সুন্দর করে। প্যাকেজ নেওয়াটাই সবচেয়ে বেটার, আলাদা আলাদা নিতে গেলে অনেক টাকা পড়ে যায়। তো প্যাকেজ নিলে দেখা যায় যে মোটামুটি সব কিছুই টাচ করা যায়। দেখলাম যে প্যাকেজই বেটার অপশন। এই তো আর কি, এখান থেকে সিরিয়াল অনুযায়ী আমাদেরকে হাতে ব্যাচ করিয়ে দেওয়া হলো, মানে কাগজের। আর আমাদের সেখানে লেখা থাকে আর কি কী কী জায়গা আপনি কী কী স্পট ভিজিট করতে পারবেন, আপনার প্যাকেজের মধ্যে কী কী রয়েছে। তো এইভাবে সিরিয়াল ধরে আমরা চলে গেলাম স্কাই ক্যাবে, একদম চলে গেলাম উপরে। আর মানে এশিয়ার মধ্যে খুব খাড়া ঢালু আর কি, যতটা আমি জানি যে এই খাড়া এবং ওয়ান রোপ বিশিষ্ট, এটার জন্যই এটা পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 708 মিটার এটা উঁচুতে আছে। এটা এখানকার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। রেইন ফরেস্ট, আন্দামান সাগর এবং দ্বীপপুঞ্জ দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের স্কাই ক্যাব। এখানে আমাদের সামনেই একটা মুসলিম ফ্যামিলি বসা ছিল, খুব ভালো ছিল তারা, ভালোই মানে তাদের সঙ্গে একটা সুন্দর, ওইটুকু পথেই সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। 10 মিনিটের একটা জার্নি, আবার আসার সময় 10 মিনিট। আর একটা ফ্যামিলির সাথে তখন আসি আমরা। আর এইখান থেকে ভিউটাই জাস্ট এরকম ছিল, এখানে অনেক উপরে উঠছে আস্তে আস্তে। কতটা খাড়া আপনারা হয়তো বা এটা তারটা দেখলে পরে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কিছুটা, দেখতে পাচ্ছেন যে আমরা কিছুটা উঠেছি তখন এরকম। আর একদম উপর থেকে যে কী অবস্থা দেখা যায়, মানে প্রচণ্ড খাড়া দেখা যায়। আর খুব দূরে একটা মানে হয়তো ক্লোজ শট নিলে বোঝা যেত, ড্রোন শট নিলে। তো এখানে ঝর্ণা দেখলাম, কিছু ঝর্ণা আবিষ্কার করা গেল, ছোট ছোট মানে ঝর্ণা আর কি, মানে খুব বেশি পানির স্রোত না। আর এই স্পটে অনেক মানুষ। আর এই যে দেখেন, এটা ইগল স্পট সম্ভবত, এটা আমাদের ইনক্লুডেড ছিল না, কিন্তু এটার ব্যাক সাইড পর্যন্ত কিন্তু যাওয়া যায়। আমাদের এমনিতেই যে যাওয়ার যে ওয়েগুলো আছে, রাস্তাগুলো আছে, তো এখান থেকেই যেতে হয় ওই সব জায়গাতে। জাস্ট সামনে ওই মাথার অংশটাতে আমরা যেতে পারিনি, এছাড়া আর কি সবগুলোই মোটামুটি যেতে পেরেছি। ইগল পয়েন্ট বা ইগলের মাথার মতো যে অংশটা দেখলেন, এক একটা প্যাকেজের মধ্যে এক এক রকমভাবে এগুলো ইনক্লুডেড থাকে। যেটা আপনি নিতে চান ওখানে দেখে সেই প্যাকেজটাকে আপনি নিতে পারেন। আর এই যে দেখুন, দূরবীন দেওয়া আছে, দূর থেকে কেমন লাগছিল সমুদ্র দেখতে। নিচের দেখতে পাচ্ছি রেইন ফরেস্ট এবং আন্দামান সাগর এবং তার ছোট ছোট দ্বীপপুঞ্জগুলো। কেবল কারে আসতে যেতেই আপনি নিচের দিকে ঘন জঙ্গল দেখতে পাবেন, একদম প্রশস্ত জঙ্গল। আর তার মধ্যে ছোট ছোট ঝর্ণাও আবিষ্কার করতে পারবেন, একটু জুম করে দেখতে হয়। আর এই যে উপরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, আর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আর দেখতে পাবেন কাঠের ব্রিজের একটা সাইড থেকে হাজার হাজার তালা, হাজার হাজার তালা এখানে বন্দি করা অবস্থায় আছে, অর্থাৎ লক দেওয়া আছে আর কি। এই লকগুলো কিনে সবাই আর কি আটকে রেখে যায়, যে তারা মনে করে যে এখানে সবার ভালোবাসা মানে এভাবেই আটকে থাকবে, এটা তারা বিলিভ করে। খোলা একটা রুমের মতো, অবজারভেশন ডেকের মতোই ছোটো করে করা, ওখান থেকে ওইরকম ভিউটা দেখা যায় সব কিছু, মানে ওটা সবার উঁচুতে ছিল ওগুলো। আর এই যে এত সুন্দর ভিউ আসছিল, এত সুন্দর মানে কালার আসছিল, পানির কালার, আকাশের কালার মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে উপরে, আপনারা চাইলে কিছু খেতে পারেন। আমরা হালকা পাতলা একটু মানে টিফিন করে নিয়েছিলাম। আর পানি তো সাথে ক্যারি করবেন,
আর হচ্ছে এখান থেকেও কিনতে পারবেন। দুপুরের খাবারটা নিচে রেস্টুরেন্ট রয়েছে, খেতে পারবেন। এখানে আরও বেশ কিছু কিন্তু রাইড স্পট ইনক্লুডেড ছিল, সেগুলো হয়তো পুরোটা দেখাতে পারবো না, কিন্তু কিছু কিছু জিনিস আপনার দেখাতে পারবো। আর এই যে নিচে নেমে যাচ্ছি, এখান থেকে নিচে নামতে হবে। আর নিচে নামার পথটা হচ্ছে কিন্তু পাহাড়ের গা কেটে কেটে সুন্দর করে সিঁড়ি তৈরি করা আছে। এটা হচ্ছে সেই কাঠের যে ব্রিজ, অর্থাৎ স্কাই ব্রিজ যেটা, সেটাতে যাওয়ার পথ এটা, যেখানে শাহরুখ খানের ডন মুভির কিছু শুটিং হয়েছিল আর কি এই জায়গাটাতে। পাশে পাহাড় আর ঝুলন্ত এই ঝুলন্ত ব্রিজের মতো দেখা যায় এটা আর কি, ভীষণ সুন্দর দেখতে ছিল। আর এখানে ফেরার পর আপনি কিন্তু জাস্ট অনেকটা টায়ার্ড হয়ে যাবেন, দুপুর হয়ে যাচ্ছে, যেহেতু রোদের তাপও কিন্তু প্রখর থাকে। সেই ক্ষেত্রে অনেকে ক্যাপ ইউজ করে, ক্যাপ ইউজ করলে কিন্তু বাতাসও থাকে, ক্যাপ উড়ে যায়। তো সেফটির জন্য ক্যাপ যাতে রাখা যায় ঠিকঠাকভাবে সেরকম ব্যবস্থা করে যাবেন। পানি তো থাকবেই, পিঠে পানি রাখবেন, ছোটো ব্যাগ রাখবেন। যদিও এখানে পানি পাওয়া যায়। কাঠের ব্রিজ থেকে ফেরার সময় গন্ডোলায় করে উঠেছিলাম, তার কারণ এখানে সবাই টায়ার্ড এবং অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এখানে ট্রেন আরএম দিয়ে। খুব ভয় লাগে মাঝে মাঝে, উপর থেকে ভয় লাগছিল আমার, মানে কেবল কার দিয়ে নিচে নামছি। দেখুন কত বড় ঘন ফরেস্ট এটা। আসলে এভাবে একবারে ক্যামেরা বন্দি করা সম্ভব নয়, অনেক বড় একটা ফরেস্ট, তাই এটা আর কি এক সাইড দেখানো পসিবল হলে আরেক সাইড পসিবল হয় না। আর এই দেখুন খাড়া কতটা, দেখুন তারটা একবার দেখুন, যে নিচ থেকে আসছে স্কাই ক্যাব, আর আমরা হচ্ছে দেখুন উপর থেকে নিচের দিকে নামছি। আর এই 3D গ্যালারি ছিল এটার সঙ্গে, এই প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড 3D গ্যালারির পরে। যদি আমরা এই 3D গ্যালারিটা পছন্দ করছিলাম না, কারণ পছন্দ বলতে কি, অ্যাকচুয়ালি 3D গ্যালারি বহুবার বহু জায়গায় দেখা হয়েছে, এজন্য ইন্টারেস্ট ফিল করছিলাম না, আর কিছু না। তবে এক এক জায়গায় তো অবশ্যই কিছুটা আলাদা আলাদা বৈচিত্র্য থাকেই, বৈচিত্র্যতা দেখতে ভালোই লাগে। একটু তো বড় রুম, নিচের রুমগুলো এরকম ছিল, মানে অনেক বড়। জুতো খুলে এখানে প্রবেশ করতে হয়, জুতোগুলো কাউন্টারে জমা দিয়ে। সুন্দর সুন্দর আর্ট দেখা যায়, ভালোই লাগে দেখতে। আর এই একটা রাইড ছিল, যে মনে হচ্ছিল যেন এগুলো আমাদের দিকে ধেয়ে আসছে, 3D ছিল। আর এখানে বসে অনেকেই ভিডিও করছিল, এই যেগুলো আমিও করলাম, স্পষ্ট হয়নি খুব একটা, এগুলো তো সবই জানেনই 3D মুভির মতো। আর তারপরে দুপুরের পরে ছিল আমাদের ক্রুইজ ভ্রমণ। আর এই ক্রুইজ ভ্রমণের টিকিট কিন্তু আগের দিন সন্ধ্যায় কেটে রাখতে হবে। ক্রুইজ ভ্রমণ করতে হলে কিন্তু কয়েক আইটেমের ক্রুইজ রয়েছে। আমরা হচ্ছে যেটা 145 RM ছিল, তো আমরা ওইটাই নিয়েছি, কারণ ওইটাই কিন্তু ফ্যামিলি নিয়ে চলার মতো আর কি। আর বাকি যেগুলো আছে একটু এক্সপেন্সিভ বটে, 200, 220 এবং 240-45 আছে বা 250 আছে। এগুলোতে কিন্তু বিয়ার সার্ভ করা হয়, তো এই জন্য ওখানে অনেক ইয়াং ছেলেমেয়েরা নাচানাচি করে, অনেক কিছু করে, ওটা আমরা আসলে এই জন্য আমরা চুজ করে নিলাম এটা। এখানে দেখলাম এসে যে এখানে ফ্যামিলি নিয়ে এসছেন অনেকেই। ঈগল স্কোয়ার খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। লাঙ্কাওয়ের নামকরণ আসলে মূলত এই ঈগলকে কেন্দ্র করেই হয়, এটার গেরুয়া কালার এবং এইসবকে কেন্দ্র করেই করা হয়েছে। আর ক্রুইজ ভ্রমণটা খুবই সুন্দর ছিল, সানসেট ক্রুইজ ভ্রমণ, সানসেট দেখিয়েছে আমাদেরকে। এবং একটা টাইমে সবাই মানে অনেক ক্রুইজ একত্রে হয়ে ওখানে বেশ মজা করে ওরা, ওইগুলো দেখছিলাম আর কি, ভালোই লাগছে। আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি আপনি খাবার পাবেন, হচ্ছে বুফে বলতে পারেন, কিন্তু আইটেম সীমিত আর কি। কিন্তু এখানে খাবারটা ছিল কিছুটা মানে বাঙালিয়ানা, আমাদের খুব কাছাকাছি রান্নাটা ছিল, এই জন্য ভালো লেগেছিল সবার আর কি। আর আনলিমিটেড ড্রিঙ্কস আছে এখানে, ড্রিঙ্কস বলতে কোকাকোলা এবং একটা মানে ট্যাঙ্গুলা পানি আর কি বলতে পারেন, শরবত আর পানি ছিল। পেছনে নেটের উপরে অনেকেই জাস্ট রিল্যাক্স করছিল পানির মধ্যে। আর এটা বলতে পারেন যে গোসলও হতে পারে, গোসলও করছিল, মজা করছিল, অনেকেই কায়াকিংটা করছিল। একটা স্পটে গিয়ে কায়াকিং করে, অনেকেই করে, সব ক্রুইজ থেকেই দেখি নেমে সবাই কায়াকিং করছিল। আমাদের ক্রুইজ ভ্রমণটা পছন্দ ছিল। অনেকে আবার হাফ ডে প্যাকেজ নিয়ে বিভিন্ন আইল্যান্ড হপিং করে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা উপভোগ করে, তাও আবার 1500 টাকার মধ্যে। আপনার এই প্যাকেজের মধ্যে আপনি কোন কোন স্পট ভ্রমণ করতে পারবেন, ওরা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। কোন প্যাকেজে কী কী ফ্যাসিলিটিস আছে সব কিছু ওদের রেডি করা থাকে, ওইভাবেই ম্যাপ করা থাকে। আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে যে এই প্যাকেজে এই স্পট আপনি
ভিজিট করতে পারবেন এবং তার সাথে আরও কী কী সুযোগ সুবিধা পাবেন, কী কী করতে পারবেন। ডিপেন্ডস অন আপ টু ইউ, আপনি কোনটা চান, কোন প্যাকেজটি চান। আমাদের কাছে এই ক্রুজ ভ্রমণটা আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু মানে পানি দেখুন শান্ত একদম, কোনো ঢেউ ছিল না, যার জন্য খুবই ভালো ছিল, স্মুথ ছিল জার্নিটা। এবং এখানে অনেক ছবি তোলা হয়, ছবি তুলতে যারা পছন্দ করেন বেশ ভালো লাগবে, আশা করি যে খুবই ভালো লাগবে। আমাদেরও অনেক ভালো লেগেছিল এই জার্নিটা। তো এরকম করেই আর কি সারাদিন কেটে যায়। এই দিন একটু ব্যস্ত থাকি। পরের দিন আমাদের আসলে ফ্লাইট হচ্ছে বিকেলে। তো সেই ক্ষেত্রে আমরা ওই দিনটাকেও কাজে লাগাতে পেরেছি। মানে একটু দেরি করে ঘুম থেকে উঠে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আর কি চলে এসেছিলাম ঈগল স্কোয়ারে। ঈগল স্কোয়ারে যদি বিকেলে যাওয়া যেত, বিকেলটা একটু খুব সুন্দর পড়ন্ত বিকেলে যে কী ভালো লাগে ওখানে। সানসেটের সময় হয়ে গেল দেখুন। আমাদের কিন্তু এর মধ্যেই খাবার দাবার দেওয়া হয়ে গেছে। আমি খাবার দাবারের যে ভিডিওটা রেখেছিলাম আসলে আমি সেটাকে পাচ্ছিলাম না, যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের, একটু অনেকটা ডিলে হয়ে গিয়েছে দিতে, এজন্য দুঃখিত। তো সেটাই আর কি আমার হয়তো বা সমস্যার কারণ হয়েছে, আমি সেই ভিডিওটা পাচ্ছি না খুঁজে। আর এই যে দেখুন পাশাপাশি যে ক্রুজগুলো রয়েছে সেখান থেকে এরা মানে নাচানাচি করছে, খুব মজা করছে, মিউজিক দিয়ে আর কি খুব মজা করছিল। আর এক জায়গায় হয়েছে এরা একে লাইট দিয়ে, ওরকম সুন্দর লাইটের ঝলকানি, ওদের আনন্দ দেখে ভালো লাগছিল সোজা কথা। আর হচ্ছে রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেমন আমাদেরকে এরকম ডাবল একটা বেড নিতে হয়, সিঙ্গেল একটা বেড নিতে হয়। রুমগুলো একটু বড় সাইজেরই হয়। আর টি কফি কর্নার ছিল, যেমন থাকে, ফ্রিজ ছিল, মিনি ফ্রিজ যেটা বার বলা হয়, মিনি বার। বারের মধ্যে কিছুই ছিল না। আর ওই কর্নারে বসার জন্য দুইটা সোফা ছিল, সিঙ্গেল এবং একটা টেবিল ছিল। তো একটু এলোমেলো রুমগুলো, আমরা আসলে পরে রুম দেখানো হয়েছে বলে আসলে একটু এলোমেলো। আর সকালের ভিউগুলো দেখেন, আমাদের সামনে এরকম বালু এবং এত সুন্দর আর কি একটা জায়গা, ভালো লাগছিল ভীষণ। আর সকালবেলা উঠেই মা মেয়ে চলে গেলাম একদম পানির কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আর যদি সকালবেলায় যদি একেবারে বিচের পাড়ে একটু না হাঁটি ভালো লাগে বলেন? তো এখান থেকে আপনাদের একটুখানি ভিউটা দেখিয়ে দিচ্ছি, কী যে ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এটা প্রাইভেট বিচ, আসলেই মনে হয় প্রাইভেট বিচ, কারণ এটা সম্পর্কে কিন্তু আইডিয়া করে আমাদের রুম আসলে বুকিং দেওয়া হয়নি। তো এখন দেখছি যে আসলে প্রাইভেট বিচেই। আর অনেক বিদেশিরা ছিল এখানে, এরা হচ্ছে এই রুমের পাশে বসে বসে গল্প করছিল, চা খাচ্ছিল আর সমুদ্রের দিকে তাকিয়েছিল। তো ভালো লাগছিল দেখে। আমরা একটু হাঁটাহাঁটি করলাম সকালবেলায় দুজন, আর তার মধ্যেই আবিষ্কার করলাম একটা স্টার ফিশকে দেখতে পেলাম। আর এখানকার বালুগুলো এত সুন্দর, আমাদের দেশের মতো কিন্তু নয়, একদম ঝকঝকে সুন্দর, ঝকঝকে সাদা টাইপের। আর এই যে সেই স্টার ফিশ। এখানকার সুইমিং পুল, যে হোটেলের রিসোর্টে ছিলাম তার সুইমিং পুল, বেশ কিছু ক্যাটাগরির রুম রয়েছে এখানে। অনেকগুলো ভিলা টাইপের মানে রুম রয়েছে, আবার মানে অনেক টাইপের রুম রয়েছে। আর এই যে সুইমিং পুলের পাশ থেকে দাঁড়ালে পরে পুরোটাই আর কি দাঁড়ালে সমুদ্রটা দেখা যায়, মানে নীলের সঙ্গে নীল, আরও ভালো লাগে দেখতে। আর আমি এখানে পা ভিজিয়ে বসেছিলাম আর কি তখন। আর লাঙ্কাউই হচ্ছে ডিউটি ফ্রি একটি এরিয়া, যা কিছু কিনতে চান একদম ডিউটি ফ্রি কিনে নিতে পারেন। নেক্সট ডে এবং লাস্ট ডে এই যে ঈগল স্কোয়ারে চলে এলাম। ঈগল স্কোয়ারটাও মোটামুটি বেশ সাজানো গোছানো, ভালো লাগবে। এখানেও আপনার ট্র্যাডিশনাল কিছু জামাকাপড় বিক্রি করে, জামাকাপড় দেখা যায়। আর কিছু আইসক্রিমের মানে শপ রয়েছে আর কি, ছোটো ছোটো আইসক্রিম, মানে কি বলবো, মানে জাস্ট ফ্রিজ নিয়ে বসা আর কি, ডিপ ফ্রিজে আইসক্রিম নিয়ে বসা ওদের দোকানের সঙ্গেই আর কি, জামাকাপড়ের সাথে ওরাই এটা সেল করে। আর পানি টানি পাওয়া যায় আর কি, আর ওয়াশরুম টুম আছে আপনার প্রয়োজন অনুযায়ী। আর এই ঈগল স্কোয়ারটা মানে এত ভালো লাগছিল গিয়ে, যে মনে হচ্ছিল বিকেলটা যদি এখানে কাটানো যেত ভালো হতো, কিন্তু বিকালে আমাদের ফ্লাইট, সো সেটা আর হয়ে উঠলো না। এই ট্রিপে আমাদের সবচেয়ে মনে হয় যে আমার কাছে যে লাঙ্কাউইতেই আমাদের বেশ মজা লেগেছে। এবং তারপর ক্যামেরন হাইল্যান্ডসে একটু ঐতিহাসিক একটা জায়গা দেখতে পেলাম, যেমন ফ্লোরা পার্ক। মোটামুটি ভালো সময় কেটেছে এবং শহরেও আমরা বেশ কিছু জায়গাতে এক্সপ্লোর করেছি। গ্যাংটিং হাইল্যান্ডসে যাইনি, কারণ আমার মেয়ে একটু বড় হয়ে গেছে, তো ওটার প্রতি খুব একটা ইন্টারেস্ট তার ছিল না, তো এই জন্য ওখানে যাইনি। যে ভিজিটিং যে স্পটগুলো ছিল মোটামুটি দেখার মতো শহরে, মানে কুয়ালালামপুরে, আমরা সেটাও দেখেছি। তো এইখানের এই অবস্থা। এ পর্যন্তই আজকে আমাদের ভিডিও শেষ, এবং মালয়েশিয়ার এটা লাস্ট পর্ব। আর এভাবেই কীভাবে একটা সপ্তাহ কেটে গেল বুঝতেও পারলাম না।
এখানকার সৌন্দর্য আসলে মুখে বলে বোঝানো যাবে না। ইচ্ছে করেছিল যে সমস্ত কর্নারগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে ভিডিওটা লং হয়ে গিয়েছে, তারপরেও মানে অনেক বড় ভিডিও ছিল, এটা 1 ঘন্টার একটা ভিডিও ছিল। তো আমি সেটাকে এডিট করে কেটে এতটুকু করেছি, কারণ এর চেয়ে কম আর করতে পারছি না। দেখছি আমি যে সৌন্দর্য কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর জন্য, যারা আমরা আসতে পারি তাদের তো কোনো কথা নেই, তারা মানে নিজের চোখে বা স্বচক্ষে আমরা দেখে যেতে পারি। আর যারা পারি না, আমরা মানে হয় যে আমাদের ভিডিওর মাধ্যমে এই সুন্দর জায়গাগুলোকে আমরা তুলে ধরতে পারি, কিছুটা হলেও তাদের দেখা হয়। আসলে আমার কথা বলছি না, আমি তো খুব ক্ষুদ্র মানুষ, আর যারা বড় বড় ইউটিউবার আছেন তারা কত সুন্দর করে দেখান, তাই না? তো আমরা ওখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আমরা কুয়ালালামপুরে চলে এলাম। খুব ছোট একটা রুম ছিল, এটা তো 2টা বেড ছিল, ছোট একটা রুম। যেমন রাতটা কাটাবো, জাস্ট পরের দিন দুপুরেই ফ্লাইট আমাদের, দুপুরের আগেই বের হয়ে যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাই নর্মাল একটা রুম নিলাম যাতে রাতটুকু কাটে, এবং মোটামুটি যে সার্ভিসগুলো থাকা দরকার সবই ছিল। এরপরে আসছে মালদ্বীপস এবং শ্রীলঙ্কার ভিডিও। আশা করছি খুব সুন্দর হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।